আসসালামু আলাইকুম। আসেন রান্না বান্নার তালে তালে রান্না করে একটা গল্প শোনাই। হ্যাঁ, এক ছিল গুরু আর শিষ্য, তারা গেছে দেশ ভ্রমণে। দেশ ভ্রমণ করতে করতে তারা এমন একটা জায়গায় এসে পৌঁছাইছে, ওইখানে মানে একটা দেশে আসছে আজব জায়গা। ওইখানে হচ্ছে আপনার ঘিয়ের দাম কম আর তেলের দাম বেশি। তখন গুরু ভাবতেছে এটা কেমন জায়গা যে ঘির দাম কম আর তেলের দাম বেশি, আর শিষ্য ভাবতেছে ভালোই তো। এখন এনে তাও আমাদের দাম বেশি জান, এনে একটু খাইয়ে দেয় মোরা তাজা হওয়া যাবো। তো গুরু ঘোরাফেরা শেষ করে এখন যাইতেছে গা। শিষ্যরে কইতেছে তাহলে লও যাই গা। শিষ্য কইতেছে না গুরু আন্নে যাইন গা, আমি দু একদিন থাইকে আহি, দেশটা দেখে ওই একটু ঘি খাইয়া মোটা তাজ হইয়া আহি। তো এগুলো কথোপকথন। এখন তো গুরু গেছে গা, শিষ্যরে গেছে। গুরু কয়ে গেছে সাবধানে থেকো, এই পর্যন্তই। তো অন্যদিকে আরেকটা ঘটনা ঘটছে কেউ এলাকাতে। রাত্রে একটা চোর গেছে চুরি করতে, যাইয়া এক বাসার বাড়িতে ঢুকছে, এনে ওয়াল মানে প্রাচীর ভেঙে পড়ে গেছে, পড়ে মরে গেছে গা। তো মরার পরে এখন চোরের পোলায় যে রাজ দরবারে নালিশ জানাইছে, কইছে যে মহারাজ ওই বাড়িতে চুরি করতে যাইয়া আমার বাবা ওয়াল ভেঙে পড়ে মরে গেছে গা। এখন তাদের ওয়াল ভাঙ্গা ছিল, দুর্বল ছিল, নরম ছিল। এখন আমার বাবার মৃত্যুর জন্য আমি তাদেরকে দায়ী করতেছি, আপনার কাছে আমরা বিচার নিয়ে এসি। ঠিক আছে। তো রাজার লোক যায়, সেরা ওই বাড়ির মালিকরে ধরে আনাইছে। আনার পরে এখন রাজা বলতেছে ওই বাড়ির মালিকরে, কর্তারে, যাই তুমি কেমন নরম করে প্রাচীর দিছো, তোমার বাড়ির প্রাচীর দেয়াল ভাঙ্গিয়া চুর মরে গেছে গত রাত্রে, এখন তোমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে, এটা বলছে। তো এখন তো ওই বেড়া মানে মালিক ডরে কাঁপতেছে। এখন কাঁপতে কাঁপতে কয়, হুজুর মহারাজ, বাড়ির প্রাচীর আমার ঠিক আছে, কিন্তু প্রাচীর তো আমি বানাই নাই, প্রাচীর বানাইছে রাজমিস্ত্রি। দায় যদি দেন তাহলে রাজমিস্ত্রি দিতে হবে, আমি তো দায় নেব না। কথা তো ঠিকই আছে। তাহলে রাজা হুকুম দিল, যাও ধৈরা আনো রাজমিস্ত্রির কারণে আজকে চুর মরে গেছে গা। ঠিক আছে। এখন রাজমিস্ত্রিরে ধৈরা আনছে যে রাজার লোকেরা। এখন ঘটনা কি হয় দেখেন। রাজমিস্ত্রির ধরে আনার পরে বলতেছে যে তুমি কেমন করে ওই বাড়ির ওয়াল বানাইছিলা, যে চুরি করবার যাইয়া ওয়াল ভেঙে পড়ে মরে গেছে গা, এখন তো তোমার এর দায় নিতে হবে, তুমি তো ওয়াল ভালো করে বানাও নাই। তখন রাজমিস্ত্রি ভয়ে কাঁপতে কাঁপতে বলতেছে, মহারাজ আমি ঠিক আছে, কিন্তু মশলা তো আমি গুলি নেই, মশলা গুলছে জোগাইলা, শাস্তি যদি দিতে হয় জোগাইলাই রে দেন। কারণ পানি কি কম দিছে না বেশি দিছে সেটা ও জানে কেমন করে বানাইছে। তখন রাজার লোকেরা যাইয়া জোগাইলারে ধরে না কইছে, এই বেটা তুই কিবা করে ওয়াল বানাইছত, কিবা করে পানিতে মশলা গুলছত, ওয়াল ভাঙ্গা যে চুর পড়ে মরে গেছে, এখন তো তোর শাস্তি হবো। তখন জোগাইলাই কইতাছে, হুজুর শাস্তি তো আমার দিবাইন, তার আগে আমার কথাটা শুনুন একটু। আমি তো পানি ঠিক মতোই দিবার নইছিলাম, রাস্তাটা তৈরি পারতে একটা হাতি আসবার লইছাল, হাতির পায়ের শব্দে মানে আমার হাত থেকে কাইপা পানি বেশি পড়ে গেছে গা। এখন তো আমারে শাস্তি দেওয়ার আগে হাতির অপরাধটা কি বিবেচনা করা যায় না? এখন ওই যুগালের কথা শুই না রাজাই কি করলো, এখন তো হাতির আর ধৈরা না যায় না, ধৈরা আনছে হাতির মাহুত, হাতির মালিক রে, মানে হাতি যে লালন পালন করে, ওরাই না বলতেছে যে তোমার হাতি দৌড় দিছিল জোরে শব্দ করে, সেই শব্দ শুই না রাজ যুগাইলার হাত থেকে পানি পড়ে গেছে গা বেশি, এই পানি দিয়ে ওয়াল বানাইছে, এই ওয়াল ভেঙে চুর পড়ে মরে গেছে গা। তাহলে তোমার তো গুরুতর শাস্তি হবো, তুমি কেমন করে হাতি নিয়ে যাবার লইছিলা, যে একটা মানুষের প্রাণ গেছে গা তোমার ভুলের কারণে। তখন হাতির মাহত বলতেছে যে মহারাজ ভুল তো আমার না, আসলে আমি যে পথ দিয়ে হাতি নিয়ে যাইতেছিলাম ওই পথে একটা মহিলা রুনু ঝুনু নুপুর পায়ে দৌড়ায় যাইতেছিল, ওই নুপুরের শব্দে আমার হাতে ডরাই গেছিল গা, ভয় পায় এলোমেলো দৌড় দিছে, যার ফলে এই রাজমিস্ত্রির হাতের থেকে পানি বেশি পড়ে যায়, মশলা নষ্ট হয়েছে। এখন মহারাজ আমার হাতিরে বা আমার শাস্তি দেওয়ার আগে মহিলার কথা একটু বিবেচনা করে দেখেন। তখন যাইয়া রাজার আদেশে ওই মহিলারে সবাই ধরে আনছে। আনার পরে বলতেছে, এই মহিলা তুমি কিসের রুনু ঝুনু নুপুর পড়ছো, তোমার নুপুরের শব্দে হাতি ভয় পায়ে দৌড় দিছে, হাতির পায়ের শব্দে ওই যে রাজজুগালার হাতের থেকে পানি বেশি পড়ে মশলা নরম হয়েছে, ওই মশলা তো ওয়াল বানানো হয়েছে, ওই ওয়াল আবার চুরি করতে যায় ওয়াল ভেঙে পড়ে চুর মরে গেছে গা, এখন তো এর দায়ভার তোমার নিতে হবে, তোমার শাস্তি হবে। তখন ওই মহিলা বলতেছে, দায়ভার আমার দিতে শুন, শাস্তি দিবেন ঠিক আছে, কিন্তু তার আগে আমার একটা কথা শুনুন, এই যে নুপুরের রুনু ঝুনু শব্দে এত কিছু হয়ে গেছে, এই নুপুরের রুনু ঝুনু এই যে রিনঝিনগুলো এগুলো তো আমি লাগাই নাই, এগুলো লাগাইছে স্বর্ণকারের, দোষ যদি হয় তাহলে স্বর্ণকারের হবে, তাহলে স্বর্ণকারের বিচার করেন, আমার তো এখানে কোনো দোষ নাই। তখন যায় রাজার লোকেরা স্বর্ণকারে ধরে আনছে, আনার পরে স্বর্ণকারের বিচার করবো যে এই তুমি নুপুরের মধ্যে রুনু ঝুনু দিছ কেন, এই রুনু ঝুনুর শব্দ অনেক কিছু হয়ে গেছে,
তখন স্বর্ণকারে বলতেছে যে আমি তো রুনুর জন্য আসলে এমনি এমনি দিছি, কোনো কিছু মনে করে দিনি। রাজা বললো তুমি এমনি এমনি দিলাকে, এই ঝুনঝুনির জন্য এত কাহিনী হয়ে গেছে, তুমি এমনি এমনি কেন দিছো, কী কারণে দিছো? তখন স্বর্ণকারে বলতেছে আসলে এমনি এমনি কী কারণে দিছি, কারণ তো আমি নিজেও জানি না। আমার বাপে দিত, তার বাপে দিত, তার বাপে দিত, মানে বাপ দাদারা চৌদ্দ গোষ্ঠীর পূর্বপুরুষ সবাই এই জন্য দিয়ে আইতেছে। তখন বিচার যদি করা লাগে তাহলে আমার বাপ দাদার 14 গোষ্ঠী পূর্বপুরুষের বিচার করতে হবে। আমার পূর্বপুরুষের বিচার করলে তাহলে সে নেবো। আমি তো এটা নিজের থেকেই দিইনি, আমার পূর্বপুরুষে নুপুরের মধ্যে ঘন্টা দিত দেখে আমিও সেই ঘন্টা দিতেছি। তাহলে পূর্বপুরুষের বিচার করেন। রাজাই তো বললো মহাবিপদে ভাবতেছে, কথা তো ঠিকই কইছে, হাসাই কইছে। পূর্বপুরুষে না দিলে তো ও দিতে পারতো না। তাহলে এখন পূর্বপুরুষের দৈরা আনা লাগবো। আমি কয় দৈরা আনো তোমার পূর্বপুরুষে। আর বেড়াই কয় স্বর্ণকারে যে মহারাজ আমার পূর্বপুরুষ কনে পাবেন, এরা তো বহু আগে ময়রা ভূত হয়ে গেছে গা। এখন রাজাই পড়ে গেল মহা চিন্তায়, কি করা যায় কি করা যায়। এখন কইতাছে তাহলে আরেকটা কাজ করা যায়, তোমার পূর্বপুরুষ দেখতে কেমন আছিল? কয় আমার পূর্বপুরুষ দেখতে শুকনা লিকলিকা এরকম আছিল। কয় ঠিক আছে, ওইরকম একটা লোক। পরে রাজা পাহারাদার করে অর্ডার দিল, যা এই পূর্বপুরুষের মতো লোক যেন পাবি হেরে দৈরাই না ফাঁসি দিবি। পরে সবাই খুঁজতেছে একটা পূর্বপুরুষের মতো শুকনা লিকলিকা লোক পায় না কেউই। অনেক কষ্টে সৃষ্টি একটা শুকনা লিকলিকা লোক পাইছে, পায়ে দৌড়ে নিয়ে যাওয়ার নিছে। কারণ ওই বেটা কয় আমার দৌড়ে নেও, কোনে নিয়ে গেতেছ? কয় তোমার রাজ দরবারে নিয়ে গেতেছে, তোমার ফাঁসি দিব। কয় আমার ফাঁসি দিবে কে? আমার অপরাধ কি? কয় তোমার অপরাধ তুমি পূর্বপুরুষের মতো দেখতে শুকনা, তোমার কোনো অপরাধ নাই, কিন্তু তারপরে তোমার ফাঁসি দেন রাখবো। পরে নিয়ে বেটারে ফাঁসিতে ঝুলাই দিছে। দুর্ভাগ্যক্রমে বেটা বাইরে গেছে গা ফাঁসির দড়ির থেকে। কেমনে বেটা শুক না, ওই দড়ির মধ্যে বেটার মাফে হয় নাই খেয়া। পরে যায় সবাই রাজারে জানাইতেছে, রাজা বেটা তো দড়ির মাফে হয় না, দড়ি খুলে বেটা বাইরে পড়ে গেছে। তাহলে এখন তাহলে কি উপায়, কি করবো এখন? রাজা বলতেছে দেখো দড়ির মাফে যারে পড়ে তার এনে ফাঁসি দাও। তোরা খুঁজতে পাইছে ওই যে গুরুর শিষ্যরে দড়ি এনে ফাঁসি দিব। মাফে মাফে পড়ছে, ঘি খাইতে খাইতে মোটো হয়ে গেছে। তখন শিষ্যকে আমারে কেন ধরে নিতেছো, আমার অপরাধ কি? কয় তোমার অপরাধ, তুমি দড়ির মাফে মাফে পড়ছো। পরে ও তো পরে পুরা ঘটনা শুনলো, শোনার পরে এখন ফাঁসির অপেক্ষায়। পরে রাজদরবারের সামন দিয়ে যাইতেছে উস্তাদ দেখে যায় রাজদরবার অনেক ভিড়। উস্তাদ ওইদিকে গেছে, খুঁজতে দিছে। শিষ্য তখন ওরা দেখেছি না লেছে, উস্তাদের ডাকতেছে, উস্তাদ আমার বাঁচাইন। কারণ উস্তাদ দেখে যে ওর শিষ্য তো ঘি খেয়ে মেলা মোর হয়ে গেছে, তোমার এই অবস্থাকে। পরে পুরা ঘটনা খুলে গেছে। তারপরে কয় যে তোমার তো বলছিলাম যে দেশে ঘিয়ের দাম কম তেলের দাম বেশি, ওই দেশে গুণীজনের কদর হয় না, ওই দেশে থাইকো না, তুমি তো আমার কথা শুনলা না। শিষ্য বলতেছে আমার বাঁচান, কয় তুমি অপেক্ষা করো দেখি কি করা যায়। তো উস্তাদ গেছে রাজার কাছে, যাই বলতেছে রাজা সাহেব আজকের দিনে আরে ফাঁসি দিয়েছেন কেন? এত আজকে বিনা হিসেবে জান্নাতে যাবো, এ হচ্ছে পাপি। আর যদি ফাঁসি দিতে হয় অন্য দিনই দেন, আজকে আমারে ফাঁসি দেন। আমি অনেক গ্রহ নক্ষত্র দিনপুঞ্জিকে গাইরা দিচ্ছি, আজকের দিনে যারা মারা যাবো তারা বিনা হিসেবে জান্নাতে যাবো। অন্যদিন মরলে আমি জান্নাতে যাইতে পারবো কিনা জানি না, কিন্তু আজকে মারা গেলে আমি ঠিকই জান্নাতে যাবো। ফাঁসি যদি দিতে হয় আমার এই দিন, ও তোমার ফাঁসি অন্য দিন দিবেন। একে উস্তাদ জোর করে ফাঁসির দড়ি গলায় করবার নইছে, আমি মরবো। তখন যাই সেরা রাজা দৌড়ে যায়, কয় এ তুমি মরবা, আমি কীভাবে আঙুল চুষমু? তুমি আজকে মরে জানাতে যাবো, আমি কি দুনিয়াতে জাহান্নামে শাস্তি ভোগ করবো নাকি? এ রাজা যায় ফাঁসির দড়ি গলায় দিয়ে হেরে কয় তাড়াতাড়ি মানে ফাঁসি দেও। এ রাজার ফাঁসি কার্যকর করে হালাইছে, বুঝছেন গল্প।